প্রিয় দর্শক, পাশাপাশি এটা বলিনি, যাওয়ার সময় কিন্তু কষ্ট হয়নি এফডিসিতে, কিন্তু আসার সময় মানে এফডিসিতেও আমরা কোনো মানে এরকম 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 এত লোক, বাইরে তো মানুষের জন্য অনেক শিল্পীরাই বের হয়নি, তা আমরা বোকার মতো দুইটি বোনই বের হয়ে গেলাম। গেটের সামনে বের হতেই এমন মানুষের চাপ, এমন মানুষ যে আমরা কোনো মানুষকে সরিয়ে যে আসব সেই সিচুয়েশন ছিল না। তো সেদিন আমাদের সাথে মানে আমরা দুটো বোন হয়তো বাঁচারও কথা না, মানে এমন একটা সিচুয়েশন ছিল, মানে এত জনগণ ছিল মান্না ভাইকে দেখার জন্য যে কে নাসরিন কে কি, মানুষের হুশ ছিল না। মানে মান্না ভাই মরে গেছে, মানুষ বেমালুম একটা মানে মাথা খারাপ হয়ে গিয়েছিল। কিরে তোর হিরো যায় না কেন? আমি কি আপনি এরকম করেন কেন ভাইয়া? ভাইয়ার এই দিলদার ঘরে বসতে বলেন, গায়ে বসতে বললে তো আমার শুটিং হবে না, তুই বুঝোস না, বুইরা চলে যাক। ধর আপনি এইভাবে কথা বলবেন না মান্না ভাই। তো বলতেছে, এই নাসরিন দেখ তোর দিকে মান্না কেমনে কইরা থাকাইয়া রইছে। তো আমি এরকম করে ভাত খাচ্ছিলাম, আমি এরকম করে ঘুরে এরকম করে আবার এসে আমি ভাত খাচ্ছি। এবার তো কাবিলা ভাই বলতেছে, কিরে তোর দিকে এমনি তাকাইয়া রয়েছে গে? হ্যাঁ, তো কাবিলা ভাই জানতো যে মান্না ভাইয়ের সাথে আমার একটা গন্ডগোল চলছে, অভিমান চলছিল ভাই বোনের। তা আমি ভাত খাচ্ছি আর ভাবছিলাম যে কিরে মান্না ভাই অসহায়ের মতো আমার দিকে তাকায় আছে কেন? সে তো অসহায়ের মতো লুক দেওয়ার কথা না। দেখেন, সে পৃথিবীর থেকে চলে যাবে, আমাদেরকে কিন্তু মানে আল্লাহ তাআলা কিন্তু একটা মানুষকে সিগন্যাল দেয় মৃত্যুর কিছু আগে। আমার মনে তার মধ্যে সেই সিগন্যালটা ছিল, না হলে তার ওই তাকানোটা ছিল করে। নাসরিন তুই তো প্রতিদিন কয়টা ছবির শুটিং করস রে? কয়টা ছবির শুটিং করস? 5টা 6টা না? এখন টাকা পান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকেই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের বাংলা চলচ্চিত্রের একজন সুপরিচিত মুখ, আমাদের প্রিয়জন। দর্শক অসংখ্য কাজ করেছেন এই দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা, একজন খুব গুণী অভিনেত্রী, আমাদের প্রিয় মুখ নাসরিন আপা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টেলি বাংলার দেখি আমি, ভালো লাগে তো দর্শক আমার চ্যানেলে দেখতে পারবেন, আর টেলি বাংলার সাথেই থাকবেন। ভালো লাগে, ওর প্রত্যেকটি শিল্পীর বাসায় যায়, ও খুব একটা লক্ষ্মী একটি ছেলে, সবার কাছে খুব ভালোবাসাও পায়। ও যায়, সবাইকে দেখানোর চেষ্টা করে। তো আর কি বলবো আমি জানি না, তো তুমি যদি আমাকে কোনো জি, যে মহানায়ক মান্নার সাথে অনেক কাজ করেছেন আপনি। আপনার অগণিত এসে জানে অনেকেই যে আপনিও একটি চ্যানেল খুলেছেন, আসলে শখে আমরা জানি। তো এখানে অনেক দর্শক দেখবে আপনাকে মান্নাবের ব্যাপারে অনেক কথা বলতে আছে, কি বলবেন মান্নাবের ব্যাপারে আপা? পেয়ে গেলাম মমতাজুর রহমান আকবর ভাইয়ের ছবি, শান্ত কেন মাস্তান। হ্যাঁ, শান্ত কেন মাস্তানে আমি মান্না ভাইয়ের বোন হলাম, আমি হুমায়ুন ফরিদি সাহেব, হ্যাঁ, তার ওয়াইফের ক্যারেক্টার করলাম। সাথে বলে নেই যে দুজন মানুষই আমাদের মাঝে নেই, আল্লাহ দুজনকে জান্নাতবাসী করুক। এই পৃথিবীর ভুল ত্রুটিগুলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক, তাদের জান্নাতবাসী করে জানি আল্লাহ, এই প্রার্থনাই করছি, আপনারাও দোয়া করবেন। তো এই মানুষগুলোর সাথে কাজ শুরু হলো। যখন মান্না ভাইয়ের সাথে আমার শান্ত কেন মাস্তান শুরু হলো, তখন মান্না ভাই কিন্তু প্রযোজক পরিচালকদের বলতো যে মেয়েটা ভালো করে, ওকে আমার বোনের চরিত্রগুলো দিয়েন। তারপরে মান্না ভাই আমাকে টানলো, তার বোনের চরিত্রগুলো কোথাও কথা হলে আমাকে দিত। অসংখ্য, দেখো আমি আজকে একটা ভিডিও করেছি, তুমি যদি একটু ওই দিকে যাও তাহলে বলবো যে মান্না ভাইয়ের মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে, 5-6 দিন আগে হয়তো, মান্না ভাইয়ের শুটিং ছিল কার ছবির এটা আমি জানি না, ওই ফ্লোরে। আর আমাদের কাজ ছিল উত্তম আকাশদার।
তো আমাদের লাঞ্চের ব্রেকের সময় এখানে একটা বাগান ছিল, এখন তো এগুলো নেই, বাগান ছিল, তো বাগানে বসে আমি খাচ্ছিলাম। তো এর মধ্যেই আপনারা জানেন কাবিলা ভাই খুব কিন্তু যেমন স্ক্রিনে আপনাদের সাথে খুব রসালো কথাবার্তা বলে, নর্মালি ক্যামেরার বাইরেও কিন্তু সে রসালো কথাবার্তা বলে। তো বলতেছে, এই নাসরিন দেখ তোর দিকে মান্না কেমনে কইরা থাকাইয়া রইছে। তো আমি এরকম করে ভাত খাচ্ছিলাম, আমি এরকম করে ঘুরে এরকম করে আবার এসে আমি ভাত খাচ্ছি। এবার তো কাবিলা ভাই বলতেছে, কিরে তোর দিকে এমনি তাকায়া রয়েছে গে, হ্যাঁ? তো কাবিলা ভাই জানতো যে মান্না ভাইয়ের সাথে আমার একটা গন্ডগোল চলছে, অভিমান চলছিল ভাই বোনের। তা আমি ভাত খাচ্ছি আর ভাবছিলাম যে কিরে মান্না ভাই অসহায়ের মতো আমার দিকে তাকায় আছে কেন, সে তো অসহায়ের মতো লুক দেওয়ার কথা না। দেখেন সে পৃথিবীর থেকে চলে যাবে, আমাদেরকে কিন্তু মানে আল্লাহ তাআলা কিন্তু একটা মানুষকে সিগন্যাল দেয় মৃত্যুর কিছু আগে। আমার মনে তার মধ্যে সেই সিগন্যালটা ছিল, না হলে তার ওই তাকানোটা ছিল, নাসরিন তুই আমাকে মাফ করে দিস বোন। কারণ এখানে বড় ছোটর কিছু নেই, মাপ চাওয়ার মধ্যে বড় ছোটর কিছু নেই। হয়তো আমাদের ভাই বোনের একটি ভুল বুঝাবুঝি ছিল, অভিমান ছিল, ওই অভিমানের জন্য ভাই বোনরা আমরা অনেকদিন কথা বলিনি, সেই কারণে হয়তো ভাইয়া আমার দিকে তাকিয়েছিল। পরে আমি চিন্তা করলাম ভাইয়া এমনভাবে তাকিয়েছে, আমারও খুব খারাপ লাগছিল যে যাই ভাইয়ার সাথে ভাতটা খেয়ে ভাইয়ার সাথে যে সালাম দিয়ে কথা বলি। কিন্তু ওই যে পরে খেতে খেতে কথা বলতে বলতে, আর কাবিলা ভাই এত দুষ্টু ছিল, কাবিলা ভাইয়ের ফান্দে পড়লে কথার ফাঁকে ফাঁকে সব কিছু পরে ভুলে গেছিলাম। আমি যে মান্না ভাই এখানে আছে, ফ্লোরে আছে, মেকআপ রুমে আছে, যাবো একটু কথা বলবো, আমি না বেমালুম ভুলে গিয়েছিলাম। পরে তো এক সপ্তাহ পরে সে শুনলাম সে চলে গেল। তো আর কথা হয়নি না, আর ওই অভিমানের পরে মোটামুটি আমাদের প্রায় বছর দুয়েক একটা গ্যাপ ছিল, আমরা কথা বলিনি। তবে মান্না ভাই কিন্তু আমাকে বোনের জন্য যে চরিত্রগুলো সে আমার কথা বলতো, ইভেন এটা বলতো যে ওকে নেন, ও যখন বোন বলে ভাই বলে কান্না করে না, নাসরিনের চোখের দিকে তাকালে আমি ভালো করে অভিনয় করতে পারি। আমি বলি ভাইয়া আপনি এত বড় শিল্পী, এত বড় একজন নায়ক, আপনি আমার কথা এইভাবে ডিরেক্টরদের বলেন? কয় হ্যাঁ তোর সাথে আমার ভাই করতে অনেক ভালো লাগে, তুই ভালো করিস। কত বড় মনের মানুষ, মানে আমার মতো একটা ছোট মানুষের এই ধরনের কথা না বললেও তো সে পারতো, কি দরকার ছিল তার মতো মান্না সাহেব আমার মতো একটা ছোট শিল্পীকে এইভাবে কথা বলার, এটা বড় মনের পরিচয়। তা আমি বললাম যে ভাইয়া আমি খুবই মানে খুশিতে আছে ভাইয়া, থ্যাংক ইউ। যা যা পাগলি। ও আরেকটি কথা বলি প্রিয় দর্শক, আমার হাতটি দেখেন, আমার বডি তুলনা আমার হাত শুকনা। তো মান্না ভাই আমার হাত একদিন ধরে বলতেছে, শুন রে তোর সাথে আমার মিল আছে রে। আমি কিভাবে, চেহারার সাথে তো আপনার সাথে আমার মিল নেই। কয় শোন তোর হাত পা শুকনা শুকনা, দেখ আমারও হাত পা শুকনা শুকনা, আমার বডি মোটা, ফেস মোটা, আমার হাত আর পা শুকনা, তোরও কিন্তু হাত আর পা শুকনা, বডি মোটা। আইসি ভাইয়া আপনি এত দিকে খেয়াল করেন কে? হ্যাঁ তোর হাত ধরলাম তো তোর হাত দেখে আমার মনে হলো যে এটা তাহলে আরে আমার মতো। তো এই ছোট ছোট অনেক স্মৃতি আছে। তারপরে আমরা মিশা সওদাগরের একটা ছবি করছিলাম, প্রতিবাদী মাস্টার, এটা তোমার গাজীপুরের দিকে। হ্যাঁ মিশা ভাই প্রযোজনা করেছিল আর সটকু ভাই আমাদের ডিরেক্টর ছিল। প্রতিবাদী মাস্টার ছবির নাম। এটা চয়ন ইসলাম সাহেবের শুটিং স্পট ছিল তোমার, হ্যাঁ ওই দিকে ছিল, কি জানি নামটা ভুলে গেছি। তো ওইখানে মনে করো অনেক কিছু দুষ্টুমি আছে। তো আমাকে মর্জিনাফা স্মরণ করিয়ে দিয়েছে, আমার মনে ছিল না। তোমার মনে নেই তুমি উঁচু করে শাড়ি পরেছো, মান্না ভাই বলতেছে দেখ দেখ ও আমাকে মারতে আসবে, ও আমাকে মারতে আসবে। আপনি জান ওর সাথে অভিমান করেছেন, রাগ করেছেন, তখন ওদের একটু অভিমান চলছিল। আমি একটু অভিমানী, তো অল্পতে মানে একটু অভিমান করি, কথা বলা বন্ধ করে দিই সবার সাথে। এটা আমার একটা কেন জানি বাজে একটা অভ্যাস, তুমি আমাকে মাফ করবেন। হ্যাঁ হ্যাঁ আমি মনে কি একটু কেমন জানি একটু আদর চাই, মানে আমার সাথে একটু কেউ রাগ করলে যা তোর সাথে কথা বলবো না, মানে এই জিনিসটা আমার মধ্যে আছে, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আমি অভিমান করে মান্না ভাইয়ের সাথে কথা বলছি না, তো মান্না ভাই তো শুটিং করে আর আমাকে এরা এরা দেখে। তো অনেকক্ষণ পরে দেখছি না কোনোভাবেই তো নাসরিন আমার সামনে আসে না, তখন মর্জিনা আপাকে বলতেছে ওই দেখ উঁচা করে শাড়ি পরছে, ও কিন্তু আমারে মারতে আসবে।
মর্জিনাকে আপনারে মারতে আসবে কেন, ও ছবিতে তো ভিলেন, ও ভিলেন এর জন্য ওইভাবে শাড়ি পরছে। কয় না দেখ ও কিরকম, রে আমার কথা না, এটা মর্জিনা আপুর থেকে শুনলাম, মানে মর্জিনা আপুর কাছে নাকি বলছে আমাকে, তাকে বলছে যে দেখ দেখ কেমন করে কেমন করে। তো মিশা আবার বলতেছে, মিশা ভাই নাকি আবার খুব হাসতেছিল মানে মান্না ভাইয়ের এই গল্প শুনে, বলে হায় রে মিশা যে হাসতেছিল, মান্না ভাই বলতেছে দেখ নাসরিন শাড়ি উঁচু করে রাখছে, উঁচু করে শাড়ি পরছে, আমাকে মারবে। এই কথা শুনে মর্জিনা আপু নাকি হাসতেছে, মিশা ভাইও হাসতেছে। তা আমি তো এটা জানি না, একটু দূরে হয়তো আমি ছিলাম, আমি শুনি না, যেটা মর্জিনা আপুর মুখের কথা আর কি। তো এই ধরনের অনেক স্মৃতি আছে, শুটিংয়ে গেলে বুঝিয়ে দিত এরকম, হ্যাঁ এইভাবে করবি এইভাবে করবি, শুন এইভাবে আসবি। তারপরে একদিন আমার হাত ধরেছিল মনে কি ছবিতে, ওই ছবিতে শান্তকানু মাস্তানে খুব জোরে মানে অভিনয়ের সময় একটু হাত, তো আমি ভাইয়া কী রে তোর ব্যথা লাগছে, আমি হ্যাঁ। কয় যেই চিকনা হাত আর একটু চাপ দিলে তো তোর হাতটাই ভেঙে যাবে। মানে এই ধরনের ছোট ছোট অনেক স্মৃতি আছে। আরেকটি কথা বলি, মান্না ভাইয়ের সাথে শেষ বিদায় যখন এই পৃথিবী থেকে নেয়, সে এফডিসিতে সে তার লাস্টে এসেছিল, তো আমি দেখতে গিয়েছিলাম। আমি দেখতে যাওয়ার পরে আমার বোন ছিল আমার সাথে, আমার বড় বোন থাকে বিধবা সে, তো সে বললো যে আমি তো কোনোদিন এফডিসিতে যাইনি আর মান্নাকে অনেক ভালো লাগে, তো উনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, শেষ দেখাটা একটু দেখি, চল তোর সাথে যাই। তা আমার বোন দেখতে গিয়েছিল আমার সাথে। প্রিয় দর্শক, পাশাপাশি এটা বলিনি, যাওয়ার সময় কিন্তু কষ্ট হয়নি এফডিসিতে, কিন্তু আসার সময় মানে এফডিসিতেও আমরা কোনো মানে এরকম 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 এত লোক, বাইরে তো মানুষের জন্য অনেক শিল্পীরাই বের হয়নি, তা আমরা বোকার মতো দুইটি বোনই বের হয়ে গেলাম। গেটের সামনে বের হতেই এমন মানুষের চাপ, এমন মানুষ যে আমরা কোনো মানুষকে সরিয়ে যে আসব সেই সিচুয়েশন ছিল না। তো সেদিন আমাদের সাথে মানে আমরা দুটো বোন হয়তো বাঁচারও কথা না, মানে এমন একটা সিচুয়েশন ছিল, মানে এত জনগণ ছিল মান্না ভাইকে দেখার জন্য যে কে নাসরিন কে কি, মানুষের হুঁশ ছিল না, মানে মান্না ভাই মরে গেছে, মানুষ বেমালুম একটা মানে মাথা খারাপ হয়ে গিয়েছিল দিশে, মানে মানে কে সামনে আছে কে আছে না আছে এগুলো দেখার কোনো টাইম ছিল না তাদের। তো আমরা দুটো বোন কিভাবে বেঁচেছি এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমরা কিভাবে বেঁচেছি। তো অনেক অনেক স্মৃতি আসলে, এক কথায় আমি বরাবরই একটি কথা বলি, একটি শিল্পীর জীবনে একটি সাক্ষাৎকার, দুইটি সাক্ষাৎকার, 10টি সাক্ষাৎকারে জীবনের এত দিনের গল্প গুছিয়ে বলা সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। একটি দুইটি সাক্ষাৎকার দিয়ে আমাদের জীবনের সমস্ত কথা গুছিয়ে বলা কোনোভাবেই সম্ভব নয়। শেষ কথাটা কি ছিল, একদম শেষ কথা মানে অভিমানের আগে শেষ কথা, তারপর তো কথাই হইল না, চলে গেলেন তিনি। ওইটা আসলে সব কথা তো বলা যায় না। ভাইয়া আমার সাথে একটু মানে অভিমানই করেছিল, আমিও ভাইয়ার সাথে একটু অভিমান করেছিলাম একটি ছবির ব্যাপার নিয়ে, এটা ভাইয়ারও দোষ নেই। তো আসলে হয় না আমাদের অনেক সময় দেখা যায় তৃতীয় পার্সনের জন্য একটা ভুল বুঝাবুঝি হয়ে যায়। তো ভাইয়ার সাথে প্রায় আমার 2-2.5 বছরই মানে একটা গ্যাপ ছিল কথা বলার, মানে এটা ভুল বুঝাবুঝি, অভিমান অভিমান আর কিছু না, হ্যাঁ অভিমান এইটাই, মানে ভাইয়ার সাথে তো রাগ হওয়ার কোনো সুযোগই নাই, হ্যাঁ কিন্তু মানে ঝগড়াঝাটি হওয়ারই সুযোগ নেই। কিন্তু একটা মজার ঘটনা মনে পড়ে না, মজার ঘটনা, আপনি আড্ডা দিচ্ছেন ভাইও কথা বলছে আপনার সাথে, মজার ঘটনা তাহলে বলি তোমাকে। আমি তো 95-এ দিলদার ভাইয়ের সাথে আমার কাজ বন্ধ হয়ে গেল, কেন জানি দিলদার ভাই আমার সাথে কাজ করবে না। তো দিলদার ভাই কি করে, ওই যে সেটে আমি কাজ করি না, দিলদার ভাই একটু উকি দেয়, কারণ একটা জুটি ছিলাম তো আমরা, উনি একটা জুটি ভাঙা, হ্যাঁ হ্যাঁ একটা জুটি ভেঙে গেছে। তো এফডিসিতে যদি কোনো ফ্লোরে কাজ হতো, তখন তো এফডিসিতেই বেশি কাজ হতো, মনে করো 10টা-12টা ছবি শুটিং হচ্ছে, কোনো না কোনো ছবি তারও থাকতো, কোনো না কোনো ছবিতে আমিও থাকতাম। তো যখনই শুনতো আমি কোনো ফ্লোরে গান করছি কাজ করছি, তো সে উকি দিত। তো ওই ছবিতে আমার একটি গান ছিল মান্না ভাইয়ের প্রযোজনায়, একটা ফ্লোরে কবুতর টবুতর দিয়ে, আমার মনে আসিফ ইকবালের সাথে, আসিফের সাথে, মান্না ভাই প্রডিউসার ছিল ওই ছবির, হ্যাঁ আমি সেকেন্ড নায়িকা ছিলাম সম্ভবত, হায়াত ভাই না হলে মানিক ভাই আর না হলে আকবর ভাই, এই তিনজনের একজন হবে, আমার সঠিক মনে নেই। তো মান্না ভাই এই দিলদার ভাই এসছে, তো মান্না ভাইয়ের কথা হয়েছে
যে দিলদার দেখে চলে যাক নাসরিনের সাথে। তো অনেকক্ষণ পরে বলতেছে, কিরে তোর হিরো যায় না কেন? আমি কি, আপনি এরকম করেন কেন ভাইয়া? ভাইয়ার ওই দিলদার ঘরে বসতে বলেন। কারে বসতে বললে তো আমার শুটিং হবে না, তুই বুঝোস না, বুইরা চলে যাক। দূর, আপনি এইভাবে কথা বলবেন না মান্না ভাই। কয় না না না, বুঝোস না, তোর তো সমস্যা হবে, তুই তো শুটিং করতে পারবি না। আমি কেন আমি শুটিং করতে পারবো না? আমি শুটিং করতে পারবো। হ্যাঁ, পরে আমি বললাম দিলদার ভাই চা খান। তো দিলদার ভাই চাটা খেয়ে তারপরে চলে গেল, বেশিক্ষণ ছিল না। এর মধ্যে মান্না ভাই বলতেছে, ইস বুইরাই আইসা পড়ছে না তোরে দেখতে, দিলদার তোরে দেখতে এসে পড়ছে, হ্যাঁ কত ভালোবাসে তোরে। আমি কই শুনেন, কেন ভালোবাসবেন না? আপনি আমাকে ভালোবাসেন না? তো সে শিল্পী, সে শুনেছে আমি এখানে আছি, দেখা করতে আসছি, তো বড় মনের পরিচয় দিয়েছে। কয় হা হা আমরা সব বুঝি। মাসুম বাবুল ভাই ছিল। মাসুম আমরা সব বুঝি, তাই না রে মাসুম? হ্যাঁ আমরা সব বুঝি। মানে এই ধরনের ছোট 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 অনেক ফান আছে, মানে এই যে মজা করা যে হ্যাঁ আমরা সব বুঝি, বুড়া এসছিল। হ্যাঁ, আর ভাইয়া তো মানে শুদ্ধ ভাষা ন্যাচারালি, ওই টেনে টেনে কেমন করে জানি কথা বলে আইসো, কেমন ওটা ভাইয়ের কথাটা ভুলতে পারবো আরেকদিন মেকআপ রুমে ঢুকছি আমি, খুব কোন ছবি থেকে জেনে এসছি, মাসুম বাবুল ভাই, মান্না ভাই, তারপরে আমাদের ফাইট ডিরেক্টর মুসলিম ভাই ছিলেন, তারা আড্ডা মারছিল। আমি ঢুকলাম ফ্লোরে, তো ঢুকার পরে আমি মেকআপ রুম এই ড্রেস রুমের ব্যাগগুলো রেখে মেকআপ রুমের এই পাশে আসলাম, সালাম দিলাম করে, নাসরিন তুই তো প্রতি হ্যাঁ হ্যাঁ এরকম মজার মজার অনেক স্মৃতি আছে। আসলে কি সব কথা তো হুট করে মনে পড়ে না। এই যে তুমি অনেক, হ্যাঁ মান্না ভাইয়ের কথাটা না তুললেও কিন্তু মানে আমারও স্মরণ হতো না, হয়তো গতানুগতিক ভাবে কথা বলতাম, আসলে মনে থাকে না। ভালো সম্পর্ক ছিল আপনাদের মধ্যে, আমি জানি। খুবই ভালো। মান্না ভাই মানে বললাম তো, আমাকে বলতো যে তুই আমার বোন, মানে তোরে আমার বোনের মতো লাগে, মানে সে আমার জন্য বলতো যে আমার বোনের চরিত্র করতে হলে নাসরিনকে নিয়ে, মানে এরকম। সেই মাঝখানে আমাদের একটু কেন জানি অভিমান হয়ে গিয়েছিল, এটা হতেই পারে, না এটা হয়। তো যাই হোক, মানে এরকম অনেক স্মৃতি, এগুলো না একদিনে আর তোমার একটা সাক্ষাৎকারে এগুলো বলে আমি শেষ করতে পারবো না। অনেক অনেক স্মৃতি, মানে মান্না ভাই কোথায় নিয়ে, এই যে দেখো এখানে ছিল, শেষ দেখাটা এখানে দেখেছি, কত কাজ করেছে। আমি যেখানে বসে আছি এই জায়গায়, ওই যে হাবিব খান বসে আছে ওখানে, ওইখানে চেয়ার নিয়ে এসে, এই যে সন্ধ্যার পরে দীপজল ভাইয়ের সাথে এখানে বসে আড্ডা মারা, বিকেলে আড্ডা মারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোন জায়গাটা না মানে মান্না ভাইয়ের পায়ের স্পর্শ নেই, কোন জায়গাটা নাই মান্না ভাইয়ের পায়ের স্পর্শ নেই, প্রত্যেকটি জায়গাতে আছে, প্রত্যেকটি কর্নারে আছে, প্রত্যেকটি জায়গায় আছে। সো মান্না ভাই হ্যাঁ চলে গেল। আসলে উনার যাওয়াটা, দেখো উনার যাওয়াটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কত ক্ষতি হয়েছে জানো। মানে আমাদের মরহুম জসিম ভাইয়ের পরে যদি কেউ, হ্যাঁ হ্যাঁ জসিম ভাইয়ের পরে যদি কেউ হাল ধরতো, হ্যাঁ তো জসিম ভাইয়ের পরে কিন্তু এই মান্না ভাই হালটা ধরেছিল, কিন্তু সেই বেচারিও পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। এই মান্না ভাই মানে গার্জিয়ান, আমাদের যে গার্জিয়ানের ব্যাপারগুলো, মনে করো আমাদের গার্জিয়ানের ব্যাপারগুলো, আমরা যে আমাদের যে গার্জিয়ান ছিল, আমাদের মাথার ছাদ ছিল, যারা ইন্ডাস্ট্রিটাকে মানে মানে ভালো রাখার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতো, তার তো ধ্যান জ্ঞান, মানে তুমি জানো রাত্রে 2টা 3টা পর্যন্ত এই মানুষটি মানে সিনেমা নিয়ে ভাবতো। সিনেমার মানুষ ছিল, সিনেমার প্রেমিক ছিল। মানে আমরা দেখো, আমরা একটু সময় পেলে কিন্তু চা খাই, আড্ডা মারি, গল্প করি। হ্যাঁ, মান্না ভাই কিন্তু এগুলো করতো না। মান্না ভাই ছবি হবে কিভাবে, মান্না ভাই আরেকটা ছবির গল্প কিভাবে হবে, ভালো কাজ করবে কে, হ্যাঁ কোন ডিরেক্টর এই ছবিটা পেলে ভালো হয়, কোন গল্পটা এই ছবিটা পেলে ভালো হয়, হ্যাঁ কে কে আর্টিস্ট থাকলে ভালো হয়,
একজন প্রডিউসার কিভাবে বাঁচবে, হ্যাঁ, আর শিল্পীরা কিভাবে বাঁচবে, ডিরেক্টর কিভাবে বাঁচবে, এগুলো কিন্তু মান্না ভাই চিন্তা করতো, ডিসকাস করতো। আচ্ছা এই ছবি, ইন্ডাস্ট্রি কিভাবে টিকে থাকে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো বললাম তো, এই মানুষগুলো খুব থাকা খুব জরুরি ছিল। তাহলে আজকে কিছু শব্দ ব্যবহার হয় না, এই শব্দগুলো ব্যবহার হতো না, রাইট। বুঝছো? আজকে এই গার্জেন জসিম ভাই আর মান্না ভাই যদি থাকতো, তাহলে যে শব্দগুলো বাংলা চলচ্চিত্রে মানে মাঝখানে এসেছে, যে শব্দগুলো, সেই শব্দগুলো আর ব্যবহার হতো না কোনোদিন। এই উচ্চারণটাই মানুষ করার সাহস পেত না। ওই যে আমরা মানে ঘরে যেমন বাবা মা না থাকলে ভাই বোনেরা যেমন বিচ্ছিন্ন হয়ে যায় না একটা সংসারে, এলোমেলো হয়ে যায়, কেউ কারো কথা শুনে না। না না, ঠিক এই মান্না ভাই জসিম ভাই এই কজন মানুষ না থাকাতে আমাদের পরিবারটা এলোমেলো হয়ে গেছে। আর আমাদের পরিবারে মানে করে তৃতীয় পার্সন ঢুকে আমাদের সংসারের দুর্বলতার সাইডগুলোকে তারা লুফে নিয়েছে। সমস্যাটা থার্ড পারসন, হ্যাঁ, চলচ্চিত্রে কিছু থার্ড পারসন লোক। আজকে না হলে দেখেন আমাদের চলচ্চিত্র আপনারা ভালোবাসেন, কিভাবে না ছবি দেখেছেন বাংলা চলচ্চিত্র, কিভাবে না আপনারা দেখেছেন মান্না ভাইয়ের ছবি, শাবানা আপার ছবি, শাবনূরের ছবি, মৌসুমীর ছবি। আপনারা কি ছবি ছাড়া বাঁচেন? আমি তো মনে করি না। আপনারা সপ্তাহে মাসে দুইটা ছবি হলেও আপনারা দেখবেন, দেখার চেষ্টা করেছেন।